হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুবৈত তাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বর্তমানে আমি কুয়ালালামপুর শহরে আছি। আমার পিছনেই দেখতে পাচ্ছেন টুইন টাওয়ার এবং পেট্রোনাস টাওয়ার ২ টাই একসাথে। তো খুব শীঘ্রই আমি ২ টি দেশের ২ টি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। বরাবরের মতন আপনাদের ভালোবাসা কামনা করি। সঙ্গে থাকবেন। অবশ্যই ব্লগগুলো দেখবেন, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্য করবেন এবং আপনাদের উৎসাহ দিয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনাদের উৎসাহ পেলে আরও নতুন, নতুন দেশে যাব বলে আশা রাখি। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ১৯শে অক্টোবর ২০২৫ সকাল ৭টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে বাসা থেকে রওনা দিই। এই দফা আমার ভ্রমণের গন্তব্যস্থান হচ্ছে থাইল্যান্ড ও মালয়েশিয়া। তো খুব সুন্দর একটি ওয়েদার ছিল। সকালবেলার রৌদ্রোজ্জ্বল একটি দিন শুরু হলো। তো ওয়েদার এবং ঢাকার দৃশ্য অবলোকন করতে করতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি চলে আসি। যে কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইট ছাড়া ৩ ঘন্টা আগে, মিনিমাম ৩ ঘন্টা আগে এয়ারপোর্টে থাকতে হয়। সেই নিয়ম মেনে আমি এয়ারপোর্টে পৌঁছি এবং তারপরে যথারীতি নিয়মকানুন মেনে বোর্ডিং এবং ইমিগ্রেশন শেষ করি। তো ইমিগ্রেশন শেষ করার পরে জানতে পারি যে আমার ফ্লাইট ১.৫ ঘন্টার মতন লেট। আমার 10:15টায় ফ্লাইট ছাড়ার কথা ছিল। সেই ফ্লাইট 11:30-এ ছাড়বে। তো হাতে যেহেতু পর্যাপ্ত সময় ছিল, তো চলে গেলাম এমটিভি এয়ার লাউঞ্জের ভিআইপি লাউঞ্জে। যেহেতু আমি এমটিভির একজন ক্রেডিট কার্ড হোল্ডার, তো সেখানে গিয়ে নাস্তা করলাম। তো এই দফা আমার সঙ্গী সাথী হচ্ছে আমার ছোটো ভাই আমার সাথে। ওর অফিসিয়াল কাজে যাচ্ছে আর আমি যাচ্ছি ভ্রমণ এবং ঘোরার জন্য। তো এই তো নাস্তা টাস্তা করে আমাদের ফ্লাইটের সময় হয়ে গেল। তো আমরা ইউএস বাংলা স্কাই আপ একটি ফ্লাইট নিব, যেটা ইউক্রেনের ফ্লাইট, বিশেষত ইউক্রেনের কেভিন ক্রুদার পরিচালিত। ফ্লাইটটি মোটামুটি ছিল, কিন্তু ফ্লাইটের যেটা পছন্দ হয়নি সেটা হচ্ছে এসি ব্যবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু খাবার দাবার খুবই ভালো ছিল। স্টাফরাও, কেবিন ক্রুরাও খুবই আন্তরিক। এই তো কথা বলতে বলতে ফ্লাইট ছাড়ার সময় হয়ে গেল। তো আমরা ওয়েদার খুব সুন্দর ছিল। তো বরাবরের মতন আমি উইন্ডো সিট নিই। উইন্ডো সিট থেকে পাখির চোখ দিয়ে দৃশ্যগুলো দেখতে এবং অবলোকন করতে বরাবরই আমার ভালো লাগে। তো ঢাকার দৃশ্যগুলো দেখছিলাম, খুবই ভালো লাগছিল। চারিদিকে শুধু কংক্রিটের শহর আমাদের। তো এই কংক্রিটের শহর দেখতে দেখতে আমি নীল আকাশের উপরে আমাদের প্লেনটি চলে আসে। তো নীল আকাশ দেখতে দেখতে অনেকটাখানি পথ পাড়ি দিতে পেতে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার পর আমরা থাইল্যান্ডের আকাশের কাছাকাছি সীমানার মধ্যে পৌঁছে যাই। তো একটু পরে আমরা ল্যান্ড করব। আপনারা দেখতে পাচ্ছেন থাইল্যান্ডের আকাশ সীমানা। সেখান থেকে এয়ারপোর্ট, বাড়িঘর এবং অন্যান্য ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে। তো আই এম ভেরি এক্সাইটেড তো থাইল্যান্ডে ল্যান্ড করার জন্য। তো থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্টে খুব সুন্দরভাবে ল্যান্ড করলাম। এখন আমরা ইমিগ্রেশনের দিকে যাব। যে কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সৌন্দর্য এবং শৈল্পিকতা অবলোকন করলে সেই দেশের একটি সৌন্দর্য সম্পর্কে একটি আইডিয়া নেওয়া যায়। তো সুবর্ণভূমি এয়ারপোর্টটি সেরকম একটি সৌন্দর্যপূর্ণ শৈল্পিকতাপূর্ণ একটি এয়ারপোর্ট ছিল, যা প্রথম দর্শনে আমাকে বিস্মিত করে। আর যেহেতু থাইল্যান্ড আমার প্রথম ভ্রমণ, আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট। এবং কোনোরকম কোশ্চেনিং বা হ্যাসল ফ্রিভাবে থাইল্যান্ডের ইমিগ্রেশন শেষ করে সুন্দরভাবে এক্সিটের জন্য থাইল্যান্ডের এয়ারপোর্টের অভ্যন্তরে প্রবেশ করি। খুব সুন্দর একটি এয়ারপোর্ট ছিল, মনোমুগ্ধকর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর সিস্টেম তাদের। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর এয়ারপোর্টটি। এবং এয়ারপোর্টের মধ্যে এখানে বিভিন্ন ধরনের শৈল্পিকতার চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। তাদের জাতীয় পতাকাগুলো খুব সুন্দরভাবে ডিজিটাল বোর্ডের মাধ্যমে তারা ফুটিয়ে ধরেছে। এবং এখানেও অনেক পর্যটক ছিল। তো ইমিগ্রেশন শেষ করে এখন বের হওয়ার পালা। তো বের হওয়ার পূর্বে আমাদেরকে একটা সিম নিতে হবে। তো আমরা সিমের জন্য ট্রু সিম একটি নিই এবং তারপর এখান থেকে ট্যাক্সি ক্যাব করে পাতায়ার উদ্দেশ্যে আমরা রওনা হব। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা ট্যাক্সিতে উঠে গেছি। থাইল্যান্ড এয়ারপোর্টের ফর্মালিটি শেষ করে বের হতে হতে আমাদের লোকাল টাইম বিকাল 5টা বেজে যায়। তো আমরা বের হয়ে ট্যাক্সি ক্যাব নিয়ে নিই। সেই ট্যাক্সি ক্যাব এখান থেকে পাতায়া যেতে 2 ঘন্টার উপরে সময় লাগবে এবং রেন্ট ভাড়া নেওয়া হচ্ছে 1500 বাত। যদি আপনি বাস নেন সেক্ষেত্রে সেটা 200-300 বাতে হয়ে যায়, কিন্তু আমাদের হোটেলের আরও 3 কিলোমিটার আগে তারা নামাবে। তাই আমরা কোনো রকম রিস্ক না নিয়ে, যেহেতু রাত হয়ে যাবে, তাই ট্যাক্সি নিয়ে চলে যাই।
আর এখানে ট্যাক্সি নিয়ে আপনারা বার্গেনিং করবেন। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন পাতায় অলরেডি চলে আসছি, প্রায় 2 ঘন্টার কাছাকাছি সন্ধ্যা হয়ে আসছে। পাতায়া শহরের রাত যে কতটা রঙিন সেটা পাতায়া শহরে প্রবেশের পরপরই বোঝা যাচ্ছে যে আসলে পাতায়া শহরের রাত অনেকটা কালারফুল এবং খুবই রঙিন জাঁকজমকপূর্ণ একটি শহর। তো যাই হোক, আমরা বিভিন্ন ধরনের দৃশ্য, হোটেল এবং বিভিন্ন ফুড স্ট্রিট এবং মার্কেট এগুলো দেখতে দেখতে আমাদের হোটেলের দিকে যাচ্ছি। এখন বাজে প্রায় 8:30টার কাছাকাছি। তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের হোটেলে চলে আসব, হোটেলের কাছাকাছি আসি। তো আমাদের হোটেলের নাম হচ্ছে সিলেকশন, এটি একটি 4 স্টার রেটেড হোটেল। তো শহর কেন্দ্রিক হোটেলটি এবং বিচের খুব সান্নিধ্য হওয়ায় আমাদের জন্য খুব সুবিধা হয়েছে। তো আমরা হোটেলে তো প্রবেশ দ্বারের দিকে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি বড় নাইট ক্লাব। এই ক্লাবটি সম্পর্কে বিস্তারিত আমরা বলবো এবং পাতায়ার সবচেয়ে বড় পার্টি জোন বা ক্লাব হিসেবে পরিচিত। তো কথা বলতে বলতে এই যে আমাদের হোটেলের কাজে চলে আসলাম। হোটেলের নাম আপনারা সিলেকশন দেখতে পাচ্ছেন। তো হোটেলে ঢুকে তো রুমের দিকে চলে আসলাম। অনেক টায়ার্ড ছিলাম। তো আপনার রুমগুলো দেখতে পাচ্ছেন, খুব পরিপাটি একটি রুম ছিল, বড় রুম ছিল। সাথে একটা বেলকনি ছিল, যেটা আমার জন্য খুবই আরামদায়ক একটি ব্যাপার আর কি। তো আমি রুমটি দেখে খুবই স্যাটিসফ্যাকশন এবং স্যাটিসফাই। আর সবচেয়ে মজার ব্যাপার হলো যেহেতু বিচ কাছে, তো অল্প কিছু ডিস্টেন্স, মানে 2 মিনিট হাঁটলেই বিচ পাওয়া যাবে। তো আমরা হোটেলটি চেক আউট করে রেস্ট নিয়ে বের হব খাবারের জন্য অল্প কিছুক্ষণ পরে। তো আপনারা এই যে ব্যালকনিটি দেখতে পাচ্ছেন, এটি আমাদের বারান্দা। তো এখান থেকে সমস্ত কিছু দেখা যাচ্ছে। আর এই আমাদের হোটেলের নেক্সট ডোর যেটা, এটা রানওয়ে মার্কেট নামে পরিচিত। এই রোডটিতেই আপনার এর রানওয়ে মার্কেটের ভিতরে বিশাল একটি ফুড কোর্ট রয়েছে এবং কেনাকাটার জন্য শপিং মার্কেটও রয়েছে। আপনারা এই যে পাশে দেখতে পাচ্ছেন, এটা ভি শেপ, এটা লন্ডন আয়ের মতন এখানে একটি চরকি বসানো হবে এবং রেড লাইট হাতে ডান পাশে যেতে পাচ্ছেন, সেটাই হচ্ছে সেই ক্লাব বা পার্টি জোন। আর আশেপাশে সবগুলো হচ্ছে আপনার পাব, বার এবং অনেক কিছু ফুডের সমারোহ এখানে রয়েছে। সারা রাত এখানে পার্টি চলে। তো আমরা অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, টায়ার্ড ছিলাম। তো এখন খাবারের জন্য সেই মার্কেটে যাচ্ছি এবং ঘুরে দেখছি আশেপাশগুলো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফুলের দোকান, খুব সুন্দর ফুলের দোকান। তো এই তো আমরা কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে একটু আশপাশগুলো, এই যে আপনারা ক্লাবটি দেখতে পাচ্ছেন, ক্লাবটির নাম হচ্ছে ইয়াগমি। এখানে থাইল্যান্ডের বড় বড় শিল্পীরা এসে পারফরমেন্স করে এবং এখানে বিয়ে শাদির অনেক কিছু পার্টি হয় দিন এবং রাতে। মোট কথা এক কথা এটি হচ্ছে পাতার মধ্যে সবচেয়ে জাঁকজমকপূর্ণ একটি ক্লাব বা পার্টি জোন। তো আমরা এই তো এটি দেখে এখন চলে গেলাম সে মার্কেটে। তো আপনারা দেখতে পাচ্ছেন আস্ত একটি কুমিরকে তারা ফ্রাই করে অর্ধেক খেয়েও ফেলেছে, সারপ্রাইজিং। আর এখানে আপনার ফুড জোন দেখতে পাচ্ছেন, তবে এখানে খাওয়ার সময় সাবধানে থাকবেন, হালাল হারামের ব্যাপারগুলো। এখানে শুয়োরের মাংস অনেক রান্না করা হয় এবং এর গন্ধ চারদিকে মোমো করে। যাই হোক, আমরা খাবার খুঁজছিলাম যে কী খাওয়া যায়। পরে আমরা একটি চাউমিন নিলাম চিংড়ি মাছ সহ। তো রাতে এটা দিয়ে ডিনার সেরে ফেললাম। সেরে এখন হোটেলে চলে যাই। তো সকালের দিকে এখন আবার ব্রেকফাস্ট করার সময় হয়ে আসছে। তো আমরা যে ব্রেকফাস্ট জোন দেখতে পাচ্ছেন, তো আমরা এই ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে যায়। তো ব্রেকফাস্ট টেবিলে কেউ ছিল না, আমি শেষ গেস্ট যে ব্রেকফাস্ট করতে আসি। তো যা ছিল টোস্ট, বিস্কুট, তারপর ক্রোসেন এবং বাটার ব্রেড, এছাড়া বাফেতে ব্রেকফাস্ট ছিল। তো এখানেও হ্যামের পরিমাণ বেশি ছিল। তো আমি চিকেন এবং চাউমিন নিয়ে এবং ক্রোসেন এগুলো দিয়ে ব্রেকফাস্টটি সারি। তো ব্রেকফাস্ট শেষ করে এখন বিচে যাওয়ার পালা। তো আমি সে অপেক্ষা আছি। খুব সুন্দর একটি ওয়েদার ছিল, দিনটি রৌদ্রোজ্জ্বল দিন, সকাল। তো এই যে ব্রেকফাস্ট টেবিলে অলরেডি বসে পড়ছি। তো ব্রেকফাস্ট শেষ করে চা কফি খেয়ে বিচের দিকে রওনা দিব। তো আপনারা সাথেই থাকবেন। এই তো কথা বলতে বলতে আমরা পাতা পিছে চলে আসলাম। খুব সুন্দর একটি সকাল এবং খুব সুন্দর একটি ওয়েদার। আপনারা দেখতে পাচ্ছেন থাইল্যান্ডের পতাকাটি কি সুন্দরভাবে উঠছে, কি সুন্দর দৃশ্য। সুবহানাল্লাহ, আল্লাহর দুনিয়া কত সুন্দর, কত সুন্দর আকাশ এবং পানি একসাথে সাথে মিশে গেছে। গোল্ডেন কালারের আপনারা বালু দেখতে পাচ্ছেন এবং এখানে অনেকগুলো চেয়ার আছে। এখানে টুরিস্টরা বসে এবং মাসাজ নেয়, ওয়াইল্ড মাসাজ নেয়। তো এখানে অনেক পর্যটক আছে। তো আপনারা দেখেন
কি সুন্দর আকাশ এবং পানি একসাথে মিশে গেছে, বা পাশে বড় বড় হোটেলগুলো আপনি দেখতে পাচ্ছেন। তো এই পাশে অনেকগুলো বোট দাঁড়িয়ে আছে, এই বোটগুলো দিয়ে কোরাল আইল্যান্ডে সম্ভবত যায়। আর আপনারা দেখতে পাচ্ছেন প্যারাশুট দিয়ে অনেকে প্যারাসেলিং করছে। তো পাতেয়া বীচ দেখতে দেখতে এখন পাতেয়া সম্পর্কে আমরা একটি ধারণা বা পাতেয়ার ইতিহাস সম্পর্কে আপনাদের সাথে একটু কথা বলি। পাতেয়া শহরটি একটি জেলেপল্লী ছিল। 1929 সালের আগে এটি একটি অপরিচিত শহর হিসাবেই বা জেলেপল্লী হিসাবে পরিচিত ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউএসের সোলজাররা যখন এখানে বিশ্রাম নিতে আসে, তো ইউএসএদের লোকদের মাধ্যমে পৃথিবীর মানুষ পাতেয়া সম্পর্কে জানতে পারে। তো ভিয়েতনাম যুদ্ধের পর বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউএসের সোলজাররা এবং অন্যান্য সোলজাররা এখানে আসতে শুরু করে রিক্রিয়েশনের জন্য, এবং তারা এখানকার মেয়েদেরকে বিয়ে করে সেটেল হয়ে যায়। এবং এখানে যেহেতু ট্যুরিস্টদের আনাগোনা বেড়ে যায়, তো নিষিদ্ধ পল্লী এখানে গড়ে ওঠে। সে নিষিদ্ধ বিনোদনের পল্লী হিসাবে এরপর থেকে পাতেয়া শহরটি জাঁকজমক একটি শহর হিসাবে পরিচিতি লাভ করে। মোটা দাগে এক কথা বলতে গেলে পাতেয়া শহরটি নিষিদ্ধ বিনোদনের শহর হিসাবে পরিচিত। এখানে ভালো মন্দ দুটোই আছে, এখন ডিপেন্ড করে আপনার উপর আপনি কীভাবে সেই রিক্রিয়েশনগুলো নিতে চাচ্ছেন। এখানে গাঁজা, মদ, নারী সব কিছু এখানকার বৈধ। তো আপনি কীভাবে নেবেন সেটা আমি আগে বলেছি। এখানে ফ্যামিলি নিয়েও মানুষ ঘুরতে আসে, একাও ঘুরতে আসে, যেহেতু এটি একটি রিক্রিয়েশন শহর, তো সম্পূর্ণ কিছু ডিপেন্ড করছে আপনার উপরে। তো চলুন থাইল্যান্ড সম্পর্কে এখন আমরা একটু কিছু আইডিয়া নিই। থাইল্যান্ড দেশটি দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম কৃষি প্রধান ও পর্যটন শিল্প একটি দেশ। অনেকে এটাকে সাদা হাতির দেশও বলে থেকে, এবং দেশে নিষিদ্ধ বিনোদনের দেশ হিসেবেও পরিচিত। এর উত্তরে পাহাড়ি অঞ্চল, উত্তর পূর্ব দিকে মালভূমি অবস্থিত। এর পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে রয়েছে মালয়েশিয়া, কম্বোডিয়া ও মায়ানমার। জাফাওয়া নদীর মোহনা থাইল্যান্ড মহাসাগরের তীরে অবস্থিত। অফিসিয়ালি নেম কিংডম অফ থাইল্যান্ড। আর এর আয়তন হচ্ছে 5,13,120 বর্গ কিলোমিটার। এর লোক সংখ্যা 2023 সাল অনুযায়ী 7 কোটি। শহরের নাম হচ্ছে ব্যাংকক। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পক্ষ নিলেও যুদ্ধের পর ইউএসের মৃত্যুতে পরিণত হয়। তারপর থেকে 16 শতাব্দীর দিক থেকে থাইল্যান্ড ইউরোপের আদলে গড়তে শুরু করে। থাইল্যান্ডে কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই, তবে 85% লোকে এখানে বৌদ্ধ ধর্ম অনুসারী এবং বাকিরা অন্য ধর্মের অনুসারী রয়েছে। শত বৎসরের সংস্কৃতি এদেশে বিদ্যমান। এখানে চীন ও ভারতীয় মিশ্র সংস্কৃতি আমরা দেখতে পাই। তো এই তো মোটামুটি আপনাদের থাইল্যান্ড সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো আপনারা বৃষ্টি দেখতে পাচ্ছেন কত সুন্দর বিল্ডিং, পাশেই ম্যাকডোনাল্ডস, এখানে ফুড মাসাজ কেন্দ্র রয়েছে, মাসাজ কেন্দ্র দেখতে পাচ্ছেন, এবং এখানে অনেক পর্যটকদের আনাগোনা আপনি দেখতে পাচ্ছেন, যেহেতু ওয়েদার খুবই সুন্দর। তো আমরা আজকের ব্লগটি আর বেশি দীর্ঘায়িত করব না। নেক্সট ব্লগে এটা আরেকটি পার্টে আমরা নিয়ে আসবো, আরও 2-3টি পার্টে। তো এখানে চেষ্টা করব আরও ইনফরমেশন থাইল্যান্ড সম্পর্কে, পাতেয়া সম্পর্কে, আমার থাকা অবস্থায় আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আপনারা দেখতে পাচ্ছেন প্যারাসেলিং করছে, এখানে অনেকগুলো ইয়েট রয়েছে, এগুলো দিয়ে সবাই ভাড়া করে এখানে ঘুরে ডিজে পার্টি করে দূর দূরান্তে নিয়ে যায়, কোরাল আইল্যান্ডে নিয়ে যায়। তো এই তো মোটামুটি একটি আপনাদেরকে থাইল্যান্ডের প্রথম দিকের একটি প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম, স্পেশালি পাতায়ার। তো পাতায়ার অন্যান্য ব্যাপারগুলো নিয়ে আপনাদের সাথে নেক্সট ব্লগে ইনশাল্লাহ হাজির হব। তো এনজয় করেন, সঙ্গে থাকবেন, এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভিডিওগুলো আপনাদের ভালো থাকে, ইনফরমেশনগুলো যদি আপনাদের কাজে আসে, এবং আপনারা যদি ভবিষ্যতে থাইল্যান্ডে ঘুরতে যান আমার মতন, পাতায়া, ব্যাংকক বা অন্য কোথাও, যদি আমার ভিডিওগুলো ন্যূনতম আপনাদের উপকারে আসে, সেটাই আমার সার্থকতা। তো বিচের মধ্যে এই যে আপনার লোকটিকে দেখছেন, উনি এখানে স্বর্ণ, লোহা, অনেক দামি দামি বস্তু যেগুলো বালুর মধ্যে পড়েছে সেগুলো খোঁজার চেষ্টা করছে। তো একটু দেখতে দেখতে মানে প্রায় বিকালের কাছাকাছি হয়ে আসছে, তো আমরা হোটেলে চলে যাব। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। তো পরবর্তী ব্লগে আপনাদের জন্য আরও অনেক ইনফরমেশন নিয়ে আসছি। পাতেয়া শহর থেকে ব্যাংককে যাব, সেক্ষেত্রে গাড়ি ভাড়া করার ক্ষেত্রে কত টাকা লাগতে পারে, হোটেল খরচা কীরকম, খাওয়া দাওয়ার খরচা কীরকম আসতেছে, আপনার এখানে এক্সপেন্স কীরকম, বিভিন্ন ইনফরমেশনগুলো নিয়ে আপনাদের সামনে আসব এবং ডিটেলস আলাপ করব। তো ততদিন সঙ্গে থাকবেন, এবং অবশ্যই আমার ব্লগটি অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব করবেন, এবং লাল বেল বাটনটি টিপ দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ব্লগটি আসলে নোটিফিকেশনটা আপনারা পান। তো ততদিন মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজের বাবা মতো খেয়াল রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।